নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প লেখক নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গোয়েন্দা গল্প মূর্তি চুরি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প মূর্তি চুরি। সংবাদটা এতই অপ্রত্যাশিত ও আকস্মিক যে জমিদার শিবশঙ্কর চৌধুরী একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এরকম যে কখনো ঘটতে পারে এ বোধ করি কখনো তিনি স্বপ্নেও ভাবেননি। 3 পুরুষে স্থাপিত গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের স্বর্ণমূর্তিখানি 4 তলার উপরের পূজার ঘর হতে চুরি গেছে। সংবাদটা শোনা অবধি তাঁর দু চোখের অশ্রু যেন কোনো মতেই বাধা মানছিল না। কেবলই তাঁর মনে হচ্ছিল নিশ্চয়ই তাঁর কোনো পাপে এত দিনকার গৃহদেবতা তাঁকে ত্যাগ করে গেছেন। প্রথমটায় তিনি বুঝেই উঠতে পারছিলেন না কি তিনি করবেন। একেবারে দিশাহারা হয়ে পড়েছেন। শুধু যে গৃহদেবতাই তা নয়, মূল্য হিসেবেও স্বর্ণমূর্তিটি অমূল্য। প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ লম্বায় যুগল মূর্তিটি, এবং সেই মূর্তির গায়ে বহু মূল্যবান হীরকখণ্ড বসানো। রূপার সিংহাসনের উপরে মূর্তিটি বসানো থাকত। অন্ধকারে মূর্তির গায়ের সেই সব হীরকগুলি অদ্ভুত এক জ্যোতি বিকিরণ করত। দূর হতে যেন মূর্তির চতুষ্পার্শ্বে স্বর্গীয় একটি জ্যোতির্মণ্ডল বিরাজ করছে। মূর্তিটির একটি ইতিহাস আছে। শিবশঙ্করের প্রপিতামহ রাধাকান্ত চৌধুরী অত্যন্ত গরিবের ঘরে জন্মেছিলেন। দুবেলা দুমুঠো আহারও প্রতিদিন জুটত না, কিন্তু তিনি ছিলেন সত্যিকারের পুরুষ সিংহ। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে দারিদ্র্যকে মেনে নেওয়ার মতো দুর্বলতা তাঁর চরিত্রে ছিল না। তাই তিনি সহসা একদিন বিধবা মাকে কোনো কিছু না বলে নিজের হাতের উপনয়নের সময় পাওয়া সোনার আংটিটি 25 টাকায় বিক্রি করে একদা জাহাজে চেপে বসলেন বর্মার যাত্রী হয়ে। মগের মুলুকে দীর্ঘ 5 বছর এদিক ওদিক ঘুরে ফিরে অবশেষে মৌচি মাইকায় চাকরি পান। ভাগ্য তাঁর এত দিনে সুপ্রসন্ন হল। দীর্ঘ 14 বৎসরের প্রাণপাত পরিশ্রমে বহু টাকা সঞ্চয় করে বর্মা ছেড়ে আবার দেশে ফিরে এলেন। খনিতে চাকরি করবার সময় তিনি অনেকগুলো নীল হীরা সংগ্রহ করে এনেছিলেন। বাংলাদেশে ফিরেও আবার ব্যবসা শুরু করলেন। ভাগ্যদেবী তার উপরে তখন সুপ্রসন্ন। ধুলিমুষ্টি সোনাতে পরিণত হতে লাগল। গ্রামে জমিদারি কিনলেন। প্রকাণ্ড ইমারত হল এবং লক্ষ্মীনারায়ণের হীরকখচিত স্বর্ণমূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। প্রায় 50-60 হাজার টাকা মূর্তিটির পিছনে ব্যয় করে। চৌধুরীদের বংশে চিরচঞ্চলা কমলা অচলা হলেন। সেই মূর্তিখানি চুরি গেছে পূজার ঘর হতে। কলকাতায় চৌধুরীদের প্রকাণ্ড কাঠের ব্যবসা। এ ব্যবসাও রাধাকান্ত চৌধুরীর সময়েই। বর্তমানে সেই ব্যবসার সঙ্গে শিবশঙ্কর মাইকার খনি কিনেছেন। তাঁর পরম বন্ধু স্যার শ্রীনাথ সরকারের সঙ্গে আধা আধি বকরায়। মাইকার খনির কাজ সবে শুরু হয়েছে। স্যার শ্রীনাথ সরকারও কলকাতা শহরে একজন বিখ্যাত নামকরা ব্যবসায়ী ও লক্ষপতি। কয়েক বৎসর আগে তিনি সরকারি খেতাব পেয়েছেন, নাইটহুড। আজ সকাল 8টার ট্রেনে এখানে তার কলকাতা হতে আসবার কথা। সকালবেলায় ড্রাইভার গাড়ি নিয়ে স্টেশনে গেছে শ্রীনাথকে আনতে। শিবশঙ্কর বাইরের ঘরে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছেন। এমন সময় তার মা তাকে
জরুরি কাজের জন্য ডেকে পাঠালেন। অন্দরমহলে এসে মায়ের খোঁজ করতেই শুনলেন মা উপরে পূজার ঘরেই আছেন। শিবশঙ্কর এসে ডাকলেন, মা। দেখলেন পূজা ঘরের খোলা দরজাটার সামনে দেওয়ালে হেলান দিয়ে মা দাঁড়িয়ে আছেন, আর তাঁর নিমীলিত দুই চোখের কোলবে অজস্র ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। স্তম্ভিত শিবশঙ্কর আর একটু এগিয়ে এলেন। এ কি হয়েছে মা, কাঁদছ কেন? পূজা ঘরে গৃহদেবতা নেই। সে কি? তোমার নিশ্চয় দেখবার ভুল হয়েছে। দেখো তো, সিংহাসনের পাশে সরে যায়নি তো? ফুল চাপা পড়েনি তো? পূজা ঘরের দরজায় তালা দেওয়া ছিল না? হ্যাঁ বাবা, আমি নিজেই কাল শয়ন আরতির পরে তালা লাগিয়ে গেছি এবং নিজের হাতে এসে এই খানিকক্ষণ হলো তালা খুলেছি। প্রথমটায় নজর পড়েনি, কিন্তু সিংহাসন গোছাতে গিয়েই নজরে পড়ল। চলো মা, দেখি। তুমি নিশ্চয়ই ভালো করে খুঁজে দেখোনি। ঘরে তালা দেওয়া, 4 তলার উপরে পুজোর ঘর, কার সাধ্য এখান হতে মূর্তি চুরি করে? তাছাড়া হাওয়ায় তো আর উড়ে যেতে পারে না মূর্তি। মা কোনো জবাব দিলেন না ছেলের কথায়। শিবশঙ্কর পূজা ঘরে প্রবেশ করলেন, কিন্তু সত্যি মূর্তিটি যেন হাওয়াতেই উবে গেছে। সমগ্র পূজাঘর তন্ন তন্ন করে খুঁজেও স্বর্ণমূর্তি পাওয়া গেল না। এমন সময় নিচে গাড়ির হর্ন শোনা গেল। ওই স্যার শ্রীনাথ এলেন। আমি নিচে যাই মা, কিন্তু এ কথা কাউকে এখন বলো না। এ বাড়ির কেউ যেন না জানতে পারে যে গৃহদেবতার মূর্তি চুরি গেছে। বেশ, কিন্তু পূজারী ঠাকুর? হ্যাঁ, সেও এক সমস্যা। আচ্ছা, সে এলে প্রথমে সে যেন আমার সঙ্গে দেখা করে। চিন্তিত মুখে শিবশঙ্কর নিচে নেমে গেলেন। স্যার শ্রীনাথ সরকার ইতিপূর্বে আরও একবার চৌধুরী বাড়িতে এসেছিলেন। চৌধুরীদের সঙ্গে আজ প্রায় বৎসর খানেক অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে। ব্যবসা সূত্রেই আলাপ। স্যার শ্রীনাথের বয়স প্রায় 50-এর কোঠায় গিয়ে পৌঁছেছে। বয়সের অনুপাতে শরীরের কোথাও আজ পর্যন্ত এতটুকুও ভাঙন ধরেনি। বেঁটে খাটো বলিষ্ঠ দোহারা গঠনের মানুষটি। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ। মাথায় চুল প্রায় 3 ভাগ সাদা হয়ে গেছে। ফ্রেঞ্চ কাট পাকা দাঁড়ি। অত্যন্ত আমোদে হাসি খুশি মানুষ। অতি বড় বিপদেও কখনো কেউ তাঁকে নার্ভ হারাতে দেখেনি। আজন্ম ব্রহ্মচারী মানুষ। সংসারে আপনার বলতে শুধু একটিমাত্র ভাইঝি মৃদুলা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে বৃহৎ প্রাসাদতুল্য ইমারত। গত বিশ্বযুদ্ধে হার্ডওয়্যারের ব্যবসা করে প্রভূত সম্পত্তির মালিক। সম্প্রতি শিবশঙ্করের সঙ্গে আধা আধি শেয়ারে মাইকার খনি কিনেছেন। তারই সম্পর্কে জরুরি কথাবার্তার জন্য এখানে আজ তাঁর আগমন। একটি দামি আরামকেদারায় গা এলিয়ে স্যার শ্রীনাথ মোটা বর্মাচুরুট টানছিলেন। শিবশঙ্কর এসে ঘরে প্রবেশ করলেন। নমস্কার স্যার শ্রীনাথ। নমস্কার। তারপর গাড়িতে কোনো কষ্ট হয়নি তো? এত দেরি হলো যে? শেষ রাত্রের গাড়িতে আসেননি? না, বেলা 8টার গাড়িতে এসেছি। আরামেই আসা গেছে। কিন্তু আপনার মুখ এত শুকনো দেখছি কেন মিস্টার চৌধুরী? কোনো অসুখ বিসুখ করেনি তো? শিবশঙ্কর মৃদু হাসলেন। চা আনতে বলি? বেশ তো। শিবশঙ্কর ভৃত্যকে ডেকে চা আনতে আদেশ দিলেন। কিন্তু আপনার মুখ দেখে তো মনে হচ্ছে মিস্টার চৌধুরী নিশ্চয়ই আপনার শরীর সুস্থ নয়। শিবশঙ্করের চোখ দুটি ছলছলিয়ে এলো। কি হয়েছে মিস্টার চৌধুরী?
কোনো বিপদ? বিপদ? আপনার যদি কোনো আপত্তি না থাকে মিস্টার চৌধুরী, আমাকে বন্ধু ভেবেই সব খুলে বলুন। ব্যবসা সম্বন্ধে কথাবার্তা না হয় আর এক সময় বলা যাবে। শিবশঙ্কর মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর ঈষৎ চাপা স্বরে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার শ্রীনাথ। স্যার শ্রীনাথ চমকে সপ্রশ্ন দৃষ্টিতে শিবশঙ্করের দিকে তাকালেন। শিবশঙ্কর তখন একটু একটু করে আগের সব ঘটনা খুলে বললেন। সর্বনাশ! আপনার সেই হীরকখচিত সোনার লক্ষ্মীনারায়ণ মূর্তি? কিন্তু আপনি ভালো করে খোঁজ করে দেখেছেন তো? তালা চাবি বন্ধ 4 তলার উপর হতে দেবতার বিগ্রহ চুরি? এ যে একদম অ্যাবসার্ড বলেই মনে হচ্ছে, ইমপ্র্যাকটিকেবল। আমি একবার আপনার সঙ্গে গিয়ে পূজাঘরটি দেখতে পারি কি? নিশ্চয়ই, আসুন। স্যার শ্রীনাথকে সঙ্গে করে শিবশঙ্কর 4 তলার পূজাঘরে গেলেন। সমস্ত দেখে শুনে শ্রীনাথ আরও আশ্চর্য হলেন। এ যেন ভোজবাজি, কিছুতেই বিশ্বাস করতে মন চায় না। দুজনে আবার নিচের বাইরের ঘরে ফিরে এলেন। দুজনেই নীরবে দুখানি সোফা অধিকার করে বসেন। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পরে স্যার শ্রীনাথই প্রথমে কথা বললেন। মিস্টার চৌধুরী, ব্যবসা সম্বন্ধে কোনো কথাবার্তাই এখন চলতে পারে না। আপনি কি কিছু এ সম্পর্কে ভেবেছেন? না, আমি কিছুই ভেবে ঠিক করতে পারছি না। ব্যাপারটা এত অসম্ভব যে আমার মাথার মধ্যেই যেন আসছে না। আর কে কে এ বাড়ির মধ্যে ব্যাপার জানে? আমার মা ও আমি ভিন্ন, একমাত্র আপনি ছাড়া আর চতুর্থ ব্যক্তি কেউই এ সম্পর্কে কিচ্ছু জানে না। বেশ, বলবেনও না কাউকে। কিন্তু আরেকটু পরেই পূজারি আসবে, তার কাছে তো ব্যাপারটা চাপা থাকবে না। পূজারি? হ্যাঁ, এই গ্রামেরই এক বৃদ্ধ ব্রাহ্মণ রামকুমার সান্যাল মহাশয় প্রত্যহ এসে আমাদের গৃহদেবতার পূজা করে যান। লোকটি কেমন? অত্যন্ত সজ্জন, সচ্চরিত্র ও ধর্মভীরু। আজ 2 পুরুষ ধরে ওরাই আমাদের গৃহদেবতার পূজা করে আসছেন। বিশ্বাসযোগ্য তাহলে? নিশ্চয়ই। তবে তাকে ডেকে সব বুঝিয়ে বলে আপাতত চুপ করে থাকতে বলুন। আমিও তাই ভেবে রেখেছি। এমন সময়ে ভৃত্য এসে সংবাদ দিল, পূজারি ঠাকুর বাবুর সঙ্গে দেখা করতে চান। ভিতরে আসতে বলো ঠাকুর মশাইকে। বৃদ্ধ রামকুমার সান্যাল মশাই ঘরে এসে প্রবেশ করে বললেন, মা বললেন আপনি নাকি আমায় ডেকেছেন বড়বাবু। আসুন ঠাকুর মশাই, বসুন। স্যার শ্রীনাথ চেয়ে দেখলেন প্রায় 70-এর কাছাকাছি বৃদ্ধ ব্রাহ্মণের বয়স। মাথার চুল পেকে সব সাদা হয়ে গেছে, মুখের উপরে অসংখ্য বলিরেখা। এখন একটু কুঁজো হয়ে হাঁটেন। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, পরিধানে একটি পট্টবস্ত্র, কাঁধের উপরে নামাবলি, কপালে 2 ভ্রুর মধ্যেখানে রক্তচন্দনের টিপ। আপনাকে বিশেষ একটা কারণে ডেকেছি ঠাকুরমশাই। শিবশঙ্কর সমস্ত ঘটনা খুলে বললেন। আপনি ঘুণাক্ষরেও এ কথা আমি না বলা পর্যন্ত কারো কাছে প্রকাশ করতে পারবেন না। কিন্তু এ কি সর্বনাশ! কেমন করে ঘটল চৌধুরী মশাই? তাই যদি জানতাম ঠাকুর মশাই, তবে এতক্ষণে এর নিশ্চয়ই একটা বিহিত করতাম। আমি একটা সাজেশন আপনাকে দিতে চাই মিস্টার চৌধুরী। স্যার শ্রীনাথ বললেন। বলুন। বিখ্যাত রহস্যভেদী কিরিটি রায়ের শুনেছি নাকি অস্বাভাবিক ক্ষমতা এইসব রহস্য উদ্ঘাটন ব্যাপারে।
তাকে জানালে কীরকম হয়? আপনি কি সত্যিই মনে করেন স্যার শ্রীনাথ যে এ ব্যাপারে কিরিটিবাবু আমাকে সাহায্য করতে পারবেন? চেষ্টা করে দেখতেই বা ক্ষতি কি? বেশ, কি করতে হবে আমাকে বলুন। কিছুই আপনাকে করতে হবে না মিস্টার চৌধুরী। আপনি সন্ধ্যার গাড়িতেই কিরিটি রায়কে আসবার জন্য একটা তার করে দিন। তার করলে তিনি যদি না আসেন? তার করে দিন। আপনার বড় সাংঘাতিক বিপদ, তার সাহায্য আপনি চান, তাহলেই দেখবেন তিনি নিশ্চয়ই আসবেন। স্যার শ্রীনাথই কিভাবে তার করতে হয় একটা মুসাবিদা করে দিলেন। তখনই তার পাঠিয়ে দেওয়া হলো আর্জেন্ট। স্যার শ্রীনাথের অনুমানই সত্যি হলো। সন্ধ্যার দিকে জবাব এলো, স্টার্টিং অ্যাটেন্ড স্টেশন কিরিটি। ট্রেনটা শেষ রাত্রের দিকে নির্দিষ্ট স্টেশনে এসে থামল। ফাল্গুন মাস, শীত প্রায় যাই যাই করছে। ভোরের দিকে সামান্য একটু ঠান্ডার আমেজ মাত্র পাওয়া যায়। আসন্ন প্রভাতের অস্পষ্ট আলোয় পূর্বাকাশের প্রান্ত ফিকে হয়ে উঠেছে। অস্পষ্ট একটা আলো ছায়া, যেন প্রথম ঘুম ভাঙা রাতের মতোই স্বপ্নময়। ছোট স্টেশনটি, লাল সুরকি ঢালা বাঁধানো উঁচু প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের সীমানা মেহেদির বেড়া দিয়ে নির্দিষ্ট। স্টেশনটি যেমন ছোট, যাত্রীও তেমন স্বল্প। কিরিটির সুটকেস হাতে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট হতে নামতেই শিবশঙ্কর এগিয়ে এলেন। আপনার নাম? কিরিটি রায়। নমস্কার, আমারই নাম শিবশঙ্কর চৌধুরী। ও নমস্কার। আসুন, স্টেশনের বাইরে গাড়ি আছে। দুজনে এসে গাড়ির সামনে দাঁড়ায়। নিউ মডেলের V8 গাড়ি। সিডান বডি, কালো রঙের, আয়নার মতো মুখ দেখা যায়। সামনের সিটের দরজাটা খুলে শিবশঙ্কর আহ্বান জানালেন, উঠুন কিরিটিবাবু। শিবশঙ্কর নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ভোরের ঠান্ডা হাওয়ায় জাগরণ ক্লান্ত চোখের পাতায় যেন ঘুম জড়িয়ে আসে। কিরিটি ব্যাক সিটে হেলান দিয়ে চোখ বুজলেন। স্টেশন হতে জমিদার বাড়ি প্রায় 5 মাইল টাক হবে। অপ্রশস্ত কাঁচা মাটির সড়ক। রাস্তার দুপাশে কাঁটা মনসা ও রাংচিতার গাছ। অজস্র হলুদ ফুল ফুটে আছে। দূরে মাঠের মধ্যে কতকগুলো পলাশ ফুলের গাছ। লাল রক্তবর্ণের ফুল ফুটে আছে। কিরিটিবাবু, বলুন। আপনি নিশ্চয়ই আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন এভাবে হঠাৎ তার করে ডেকে আনায়। না, কারণ আমি আপনার তার পেয়েই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো বড় রকমের বিপদে আপনি পড়েছেন। তবে সারাটা রাত্রিকাল ট্রেনে বসে বসে ভেবেছি কী এমন বিপদে আপনি পড়লেন, আর আমি কিভাবে আপনাকে সে বিপদে সাহায্য করতে পারি। কিন্তু আপনার মুখ দেখে বুঝেছি। কি বুঝেছেন? খুন খারাপি নয়, কোনো বিশেষ মূল্যবান জিনিস আপনার চুরি গেছে। মূল্য হিসেবে সে বস্তু 40-50 হাজার টাকা হওয়াও হয়তো অসম্ভব নয়। দারুণ বিস্ময়ে হাঁ করে শিবশঙ্কর কিরিটির মুখের দিকে তাকালেন। লোকটা কি অন্তর্যামী না জাদুকর? কিরিটি মৃদু হেসে শিবশঙ্করের দিকে তাকিয়ে বললেন, আপনি ভাবছেন নিশ্চয়ই আমি অন্তর্যামী কিনা, না? ভয় পাবেন না মিস্টার চৌধুরী, আমি জাদুকরও নই, অন্তর্যামীও নই। এটা আমার সিম্পল ডিডাকশান মাত্র। সুব্রত বলে এটা নাকি আমার কমন সেন্সের রুল অফ 3। কলকাতার সুবিখ্যাত টিম্বার মার্চেন্ট শিবশঙ্কর চৌধুরীর সম্পদ এখন এক প্রকার কিংবদন্তির মধ্যে দাঁড়িয়েছে। প্রথম কথা,
দ্বিতীয় খুন খারাপির ব্যাপার হলে সেটা আপনি প্রথমে আমারই সাহায্য না চেয়ে পুলিশের সাহায্যই নিতেন, এবং সেটাই স্বাভাবিক। তৃতীয়, এমন কোনো মূল্যবান জিনিস আপনার খোয়া গেছে যেটা সকলের সামনে প্রকাশ করতে আপনি ইচ্ছুক নন। ঠিক তাই, কিন্তু কি করে আপনি তা জানলেন? এ তো অতি সহজ, একটু ভাবলেই তো বোঝা যায়। আপনি আমাকে তাড় করেছেন, আপনি বিশেষ বিপদে পড়েছেন, যার জন্য আমার সাহায্য আপনার একান্ত প্রয়োজন। তারে আর কিছুই আপনি জানাননি। এতেই বোঝা যায় ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ুক আপনি যেমন চান না, তেমনি ব্যাপারটার একটা মীমাংসা হোক আপনি তা চাইছেন। তাই আমাকে তাড় করে ডেকে পাঠিয়েছেন। কেমন বলুন, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু কেমন করে আপনি বুঝতে পারলেন যে আমার কোনো মূল্যবান জিনিস খোয়া গেছে? সেও আমার অনুমান মাত্র, কেননা সেটাই এক্ষেত্রে বেশি স্বাভাবিক। আপনাদের মতো ধনীর ঘরে এমন অনেক মূল্যবান জিনিস থাকে এবং তার প্রতি 10 জনের লোভ হওয়াটাও একান্ত স্বাভাবিক। কিন্তু এই তো গেল তর্কের দিক। আপনার কথায় স্থির নিশ্চিত হয়েছি কিছু মূল্যবান জিনিস আপনার চুরি গেছে। কি হয়েছে বলুন তো? এবং এটাও সেই সঙ্গে বুঝেছি ব্যাপারটার আলোচনা আপনি সকলের সামনে করতে চান না। আশ্চর্য, তাও বুঝলেন? কেমন করে বলুন তো? তা না হলে আপনি ড্রাইভার না পাঠিয়ে নিজে মোটর হাঁকিয়ে আসতেন না। শিবশঙ্কর শ্রদ্ধা বিগলিত স্বরে বললেন, মিস্টার রায়, আপনার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার শ্রীনাথ সত্যই বলেছিলেন অসাধারণ ক্ষমতাশালী লোক আপনি। এখন বুঝতে পারছি তার কথা এতটুকুও অতিরঞ্জিত নয়। এখন আমার সত্যই আশা হচ্ছে মূর্তিটার একটা কিনারা আপনি করতে পারবেন। স্যার শ্রীনাথ মানে স্যার শ্রীনাথ সরকার নাকি? হ্যাঁ, তিনি আমার পরম বন্ধু। তিনিই আমাকে আপনার কথা বলেন। ও, তারপর একটু থেমে কিরিটি বললে, হ্যাঁ, কি বলছিলেন? শিবশঙ্কর তখন একটু একটু করে সমগ্র ব্যাপারটি খুলে বলে গেলেন। আমরা এসে পড়েছি মিস্টার রায়, ওই আমার বাড়ি মধুনিবাস। শিবশঙ্কর আঙুল তুলে প্রায় হাত 20-25 দূরে লাল রঙের 4 তলা প্রাসাদোপম এক অট্টালিকা নির্দেশ করলেন। মিস্টার চৌধুরী বলুন, তাহলে নিশ্চয়ই আপনি আমার পরিচয়ও গোপন রাখতে চান? আমার মনে হয় সেটাই বোধহয় ভালো হবে। আপনার যখন তাই ইচ্ছা তাই হবে। যে পরিচয় আপনি আমার দিতে চান তাই দিতে পারেন। আপনার কি এতে অমত আছে মিস্টার রায়? আমার মতামতের তো কোনো প্রশ্নই এখানে উঠতে পারে না মিস্টার চৌধুরী। আপনার কাছে এসেছি, আপনার যা ইচ্ছা তাই হবে, যতক্ষণ না আমার কাজের সঙ্গে ঠোকাঠুকি বাঁধে। এসব সামান্য ব্যাপারে আমার নিজের কিছুই এসে যাবে না, জানবেন। বেশ, তবে আপনার আসল নামই থাকবে। কেবল কেন এসেছেন ও আপনার আসল পরিচয় কি তা কাউকে জানানো হবে না। গেটের মধ্যে এসে গাড়ি প্রবেশ করল। গাড়ি বারান্দার নিচে গাড়ি থামিয়ে দুজনে গাড়ি হতে নামতেই শিবশঙ্করের সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠবাবুর সঙ্গে দেখা হলো। শ্রীকণ্ঠবাবু সপ্রশ্ন দৃষ্টিতে মনিবের দিকে একবার ও কিরিটির দিকে একবার তাকালেন। শ্রীকণ্ঠের বয়স 30 হতে 32-এর মধ্যে, মাজা গায়ের রং, লম্বায় প্রায় 6.25 ফুট হবেন, পিশল বলিষ্ঠ চেহারা, নাকটা একটু ভোঁতা, ছোট ছোট গোল গোল দুটি চোখ, চোখের দৃষ্টি ভোঁতা,
বুদ্ধির কোনো আলোই তাতে নেই। সরু পাঁকানো গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো, পরিধানে সাধারণ ধুতি পাঞ্জাবি, কিন্তু সামান্য পাঞ্জাবির অন্তরাল হতেও শ্রীকণ্ঠের অত্যন্ত বলিষ্ঠ পেশিবহুল চেহারাটা যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। শিবশঙ্করই পরিচয় দিলেন, ইনি হলেন কিরিটি রায়, আর ইনি আমার সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। দুজনে নমস্কার ও প্রতি নমস্কার জানান পরস্পরকে। কিরিটিবাবুর থাকবার ঘর ঠিক করে রেখেছেন? হ্যাঁ, দোতলায় দাদাবাবুর ঘরের পাশেই যে ঘরটায় মাঝে মাঝে দাদাবাবুর বন্ধুবান্ধবেরা এসে থাকেন, সেই ঘরটায় কিরিটিবাবুর থাকবার ব্যবস্থা হয়েছে। বেশ, আসুন কিরিটিবাবু, আপনাকে একেবারে ঘরে পৌঁছে দিই। এখন হাত মুখ ধুয়ে আগে চা জল খাবার খান, পরে বিশ্রামের পর কথাবার্তা হবে। কিরিটির ভারী পছন্দ হয়ে গেল ঘরখানি। মাঝারি গোছের ঘরখানি, মসৃণ কালো মার্বেল পাথরের মেঝে, পা যেন পিছলে যায়। ঘরে আসবাবপত্রের কোনো বাহুল্যই নেই। একদিকে একখানি সুদৃশ্য সিঙ্গল খাটে ধপধপে শয্যা বিছানা, ছোট একটি রাইটিং টেবিল, খান্দুই গদিমোড়া চেয়ার, একটি বেতের আরাম কেদারা, একটি বইয়ের সেলফ, তাতে ইংরাজি বাংলা সব বই সাজানো, একটি কাপড় জামা রাখবার আলনা বা স্ট্যান্ড, একটি ড্রেসিং টেবিল। খাটের শিয়রের কাছে একটি শ্বেত পাথরের গোল টেবিল, টেবিলের উপরে একটি সুদৃশ্য জার্মানি ঘড়ি ও একটি সবুজ ডোমঢাকা টেবিল ল্যাম্প। ঘরে সর্বসমেত 5টি জানালা, দক্ষিণ দিকে 3টি। খোলা জানালা পথে দক্ষিণে দিগন্ত প্রসারিত সবুজ মাঠ ও চাষের জমি, বাকি জানালা দুটি ভিতরের দিকে। ঘরের সামনেই দরজা দিয়ে ঢুকবার আগে লম্বা টানা বারান্দা। ঘরের অন্য দরজাটি বন্ধই থাকে, কেননা ওই দরজাপথে অন্দরের পাশের ঘরে যাতায়াত করা যায়। কিঞ্চিৎ জলযোগ ও চা পানের পর কিরিটি শিবশঙ্করের সঙ্গে গল্প করছিল। শিবশঙ্করের বাড়ির ছোটোখাটো একটা পরিচয় কিরিটি পেয়েছে। শিবশঙ্করেরা 2 ভাই, শিবশঙ্কর ও মণিশঙ্কর। শিবশঙ্কর বড়, মণিশঙ্কর শিবশঙ্করের চাইতে 15 বছরের ছোট। শিবশঙ্কর বেশিরভাগ সময় গ্রামে থাকেন, তবে ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই তাঁকে কলকাতায় যেতে হয়। কলকাতার ব্যবসা মণিশঙ্করই দেখাশোনা করেন, কিন্তু দাদার পরামর্শ ও উপদেশ ব্যতীত কোনো কাজই তিনি করেন না। শিবশঙ্করের 2 ছেলে, দীনশঙ্কর ও দ্বিজশঙ্কর। দীনশঙ্কর বড়, দ্বিজশঙ্কর ছোট। মণিশঙ্কর এখনও বিবাহ করেননি। দীনশঙ্করের বয়স 25-এর কাছাকাছি। অর্থশাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়ছেন। দ্বিজশঙ্কর গ্রামের স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়ে। দীনশঙ্কর ও দ্বিজশঙ্করের মা বহুদিন হলো গত হয়েছেন। শিবশঙ্কর আর বিবাহ করেননি। সংসারের স্ত্রীলোকের মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী হরসুন্দরী দেবী। এছাড়া শিবশঙ্করের বিধবা বোনের ছেলে সত্যেন। সত্যেন মামাবাড়িতেই মানুষ। সে বর্তমানে MA ল পাশ করে বাড়িতেই বসে সাহিত্য চর্চা করে। তার ইচ্ছা বিলাতে গিয়ে ব্যারিস্টার হয়ে আসে, কিন্তু শিবশঙ্কর তাতে রাজি নন। শিবশঙ্করের ধারণা অন্যরকম। বুদ্ধি ও অধ্যবসায় থাকলে দেশে থেকেই উন্নতি করা যায়, নজিরের অভাব নেই। স্যার আশুতোষ, রাসবিহারী ঘোষ ইত্যাদি। এই তো গেল আপনার জন। সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। সেরেস্তায় কাজ করেন অমিয়বাবু ও জীবনবাবু। ভৃত্যদের মধ্যে বহুদিনকার পুরাতন ভৃত্য শামু। দীনশঙ্করদের
কোলে পিঠে করে মানুষ করেছে, এ বাড়ির একজনের মধ্যেই সে এখন গণ্য। আরও 4-5টি ভৃত্য আছে, ঠাকুর, মালি, ক্লিনার, ঝি ইত্যাদি। আগেই বলা হয়েছে জমিদার বাটি মধুনিবাস প্রাসাদ তুল্য, 4 তলা। গ্রামের বহু দূর থেকেও লাল রঙের জমিদার বাড়ি পথিকের দৃষ্টি আকর্ষণ করে। 4 তলার উপরে অবশ্যই একখানি মাত্রই ঘর, ঠাকুর ঘর বা গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের পূজাঘর। ত্রিতলে ও দ্বিতলে 8টি ঘর। অন্যান্য ঘরগুলো মাঝারি গোছের। বাড়ির সামনে প্রকাণ্ড দেশি বিলাতি ফুলের একখানি বাগান। বাগানের মধ্যখানে লাল সুরকি ঢালা পায়ে চলার পথ। বাড়ির পিছন দিকে প্রায় 10-11 কাঠা জমির উপরে আম, জাম প্রভৃতি ফলের বাগান। বাগানের সীমানা পেরিয়ে নজরে পড়ে সবুজ মাঠ ও চষা জমি। বাড়ির 2 দিক দিয়ে 2 সিঁড়ি। একটি সিঁড়ি বরাবর 4 তলা পর্যন্ত গেছে, অন্যটি 3 তলায় গিয়ে শেষ হয়েছে। মোট কথা 4 তলার উপরে ঠাকুর ঘরে যাবার একটি মাত্র সিঁড়ি। কিরিটি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলে 4 তলার উপরে ঠাকুর ঘরে যাবার ওই সিঁড়ি ভিন্ন আর কোনো উপায় নেই। এটি একমাত্র পথ। ঠাকুর ঘরে যাওয়ার মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী ও পূজারী ব্রাহ্মণ রামকুমার সান্যাল। মাঝে মাঝে শিবশঙ্কর যান বটে, তবে গত 7-8 দিন ওদিকে মোটে যানইনি। আর কারো পূজাঘরে প্রবেশাধিকার নেই, শিবশঙ্করেরই হুকুম। কিরিটি শিবশঙ্করের জননীর সঙ্গে কথা বলছিলেন। শিবশঙ্করের জননী হরসুন্দরী দেবীর বয়স 60-এর ঊর্ধ্বে। সুখের শরীরে জরা এখনও তেমন করে বিস্তার লাভ করতে পারেনি বটে, কিন্তু চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। চোখে পুরু লেন্সের সোনার ফ্রেমে চশমা। চশমা কি আপনি সর্বদাই ব্যবহার করেন মা? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ বাবা, বুড়ো হয়েছি, চশমা খুললে কিছুই যে দেখতে পায় না। আপনার নিশ্চয় মনে আছে মা, শেষ কখন আপনি লক্ষ্মীনারায়ণের মূর্তিটি ঠাকুর ঘরে দেখেছিলেন? আজ শনিবার, পরশু বৃহস্পতিবার রাত্রি 9টার সন্ধ্যারতির পর ঠাকুরমশাই চলে যান। তারপরও ঘণ্টাখানেক আমি ঠাকুর ঘরে ছিলাম। আপনার ছেলে মিস্টার চৌধুরীর কাছেই শুনলাম ঠাকুর ঘরে কেউই বড় একটা প্রবেশ করে না, আপনি ঠাকুরমশাই ও আপনার ছেলে ব্যতীত। হ্যাঁ বাবা, তার কারণ আমার স্বামী বলতেন দেহ ও মনে শুচি না হয়ে দেবতার মন্দিরে প্রবেশ করলে দেবতা ক্ষুণ্ণ হন। লক্ষ্মীনারায়ণ আমাদের বাস্তু দেবতা, জাগ্রত ছিলেন। শেষের দিকে শিবশঙ্করের জননীর কণ্ঠস্বর যেন কান্নায় বুজে আসে। আমার স্বর্গীয় শ্বশুর বলতেন লক্ষ্মীনারায়ণ যতদিন এ গৃহে থাকবেন এ গৃহে কোনো অমঙ্গলের ছোঁয়া লাগবে না। শিবুর মুখে শুনেছিলাম বাবা, অনেক লোকের হারানো জিনিস বের করে দিয়েছ, তুমি অসাধ্য সাধন করতে পারো। শাস্ত্রু নয়নে শিবশঙ্করের জননী কিরিটির হাত দুটি গভীর আগ্রহে চেপে ধরে বললেন, আমার লক্ষ্মীনারায়ণকে খুঁজে দাও বাবা। শিবুকে আমি বলেছি তুমি যত টাকা চাও তাই দেবে। লক্ষ্মীনারায়ণকে হারিয়ে অবধি আমার মনে সুখ শান্তি সব গেছে। রাজার মা আমি পথের ভিখারি হয়ে গেছি। কাল সারাটা রাত আমি শুনেছি আমার হারানো গোপাল যেন মা লক্ষ্মীর হাত ধরে অন্ধকারে আমার ঘরে আবার ফিরে আসবার জন্য পথ খুঁজে বেড়াচ্ছে। 2 দিন তার খাওয়া হয়নি, আমি না খাইয়ে দিলে যে তার খাওয়া হয় না। ক্ষুধায় তার নবঘন শ্যামরূপ মলিন হয়ে গেছে। শিবশঙ্কর জননীর 2 চোখের কোল বেয়ে
অশ্রু ঝরে পড়তে লাগলো। কাঁদবেন না মা, আমি কিরিটি আপনাকে বলছি, আপনার লক্ষ্মীনারায়ণকে নিশ্চয়ই খুঁজে বার করব। ভগবান তোমার ভালো করবেন বাবা। আপনি ঠিক জানেন মা, সে রাত্রে সন্ধ্যারতির পর লক্ষ্মীনারায়ণের মূর্তি আপনি সিংহাসনের উপরে দেখেছিলেন? হ্যাঁ বাবা, আমি পূজার ঘর হতে আসবার আগেও দেখেছি লক্ষ্মীনারায়ণ সিংহাসনের উপর আছেন। পূজার ঘর খালি রেখে আপনি কোথাও যাননি? রাত্রি তখন বোধ করি 9টা কি 9:30 হবে। আমি পূজার নৈবেদ্যগুলো একপাশে সরিয়ে রাখছিলাম। এমন সময় কে যেন বাইরে ডাকলে মা বলে। ভাবলাম হয়তো শিবুই ডাকছে, কেননা ওই রকম মাঝে মাঝে পূজার সময় আমার কাছে কোনো প্রয়োজন হলে শিবু পূজাঘরের বাইরে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতো। বাইরে এসে দেখি কেউ সেখানে নেই। শিবশঙ্কর জননীর কথা শুনতে শুনতে কিরিটির চোখের তারা দুটো উজ্জ্বল হয়ে ওঠে। উদ্গ্রীব হয়ে ও সোজা হয়ে বলে, তারপর? ভাবলাম হয়তো আমারই শোনবার ভুল। আপনি পরে সে কথা আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ বাবা, কিন্তু সে বললে সে নাকি ওই সময় নিচে ছিল। ঠাকুর ঘরে যখন তালা চাবি বন্ধ করে আসেন, ঠাকুর ঘরে কেউ আর ছিল না? না বাবা। মা, আপনার ঠাকুর ঘরে একবার আমি গিয়ে দেখতে পারি? কেন পারবে না বাবা? আজ তো আর মন্দিরে দেবতা নেই। ভয় নেই মা, অন্তত দেহে আমি শুচি হয়েই মন্দিরে প্রবেশ করব। এক্ষুনি যাবে? বেশ তো, চলুন না মা, এক্ষুনি একবার ঘুরে দেখে আসি। চলো। 4 তলার পূজাঘরখানি বেশ প্রশস্ত। চকচকে মসৃণ কালো মার্বেল পাথরে বাঁধানো মেঝে। ঘরের একদিকে সুদৃশ্য রৌপ্য নির্মিত চাকচিক্যময় সিংহাসন, সিংহাসনের উপরে মখমলের গদি, চারিপাশে রেশমি ঝালর ঝুলছে। এখনও সিংহাসনের উপরে বাসি ফুল ছড়ানো। সিংহাসন খালি। ঠাকুর ঘরের প্রবেশদ্বারটি যথেষ্ট মজবুত। ভারী সেগুন কাঠের প্রথম দরজা, দ্বিতীয়টি কাঠের ফ্রেমে মোটা মোটা লোহার শিক বসানো। 2টি তালা, প্রথমটি কাঠের ফ্রেমের উপরে লোহার শিক বসানো দরজায়, দ্বিতীয়টি কাঠের দরজায়। ঘরের দুদিকের দেওয়ালে 2টি জানালা, তাতেও মোটা মোটা লোহার মজবুত শিক বসানো। কিরিটি ভালো করে জানালা পথে উঁকি দিয়ে দেখল। বাইরে হতে জানালার নাগাল পাওয়া একেবারেই অসম্ভব। কিরিটি ভালো করে জানালার শিকগুলো পরীক্ষা করে দেখতে লাগলো। যে জানালাটি বাড়ির দক্ষিণ দিকে, সেই জানালা পথে নিচের দিকে তাকালে দেখা যায় বাড়ির নিচের ফলের বাগান, ঘর সন্নিবেশিত গাছপালা। কতদিন আগে শেষ ঠাকুর ঘরের জানালায় রং দেওয়া হয়েছে মা? প্রতি মাসেই একবার করে রং দেওয়া হয় বাবা। কিরিটি আর একবার জানালার শিকগুলো পরীক্ষা করলে। দক্ষিণ দিকের জানালা হতে ঠাকুর ঘরের সিংহাসন 1.5 দূরে হবে মাত্র। ঠাকুর ঘরের এক কোণে ঠিক দরজার ডান পাশে বড় বড় 2টি মাটির জালা। কিরিটি মাটির জালা দুটোর দিকে আঙুল নির্দেশ করে প্রশ্ন করলে, ওই জালা 2টি? ওতে গঙ্গা জল রাখা হয় বাবা। অগঙ্গার দেশ, গঙ্গা জল তো পাওয়া যায় না, তাই মাসে 2বার করে কলকাতা হতে গঙ্গা জল আনিয়ে ওতে জমা করে রাখা হয় বাবা। ঠাকুর ঘরে ঢুকবার ঠিক মুখেই দরজার পাশে কতকগুলো পুরাতন বড় বড় কাঠের বাক্স স্তূপ করা আছে। আর একটা কথা মা, আপনি সে রাত্রে মা বলে
ডাক শুনবার পর এ ঘরে এসে আর কতক্ষণ ছিলেন? তা প্রায় আধ ঘন্টা হবে। কিরিটি বাগানের মধ্যে ঘুরে ঘুরে 1 ঘন্টা প্রায় কাটিয়ে দিল। তারপর নিজের নির্দিষ্ট ঘরে এসে একটা বই খুলে বসল। ঘরের বাইরে জুতোর শব্দ পাওয়া গেল। একটু পরেই শিবশঙ্কর ও স্যার শ্রীনাথ সরকার এসে ঘরে প্রবেশ করলেন। কিরিটি মুখ তুলে তাকালো। কিরিটিবাবু, এর সঙ্গে আপনার পরিচয় নেই? আমাদের ব্যবসার অংশীদার মিলিয়নিয়ার স্যার শ্রীনাথ সরকার। নমস্কার। হ্যাঁ, ওর নাম আমি শুনেছি, স্বনামধন্য ব্যক্তি। স্যার শ্রীনাথই আপনার কথা আমাকে বলেন, ওরই পরামর্শে আপনাকে ডেকেছি। ও, আপনার অদ্ভুত কীর্তিকলাপের কথা অনেক আগেই আমি শুনেছি মিস্টার রায়। কেন যেন আমার কেবলই মনে হচ্ছিল এ ব্যাপারে একমাত্র আপনি আমার বন্ধু মিস্টার চৌধুরীকে সাহায্য করতে পারেন। কিরিটি মৃদু মৃদু হাসতে লাগল। তারপর স্মিতভাবে বললে, ধন্যবাদ। স্যার শ্রীনাথ বললেন, মিস্টার চৌধুরীর কাছেই সব আপনি হয়তো শুনেছেন মিস্টার রায়। ব্যাপারটা কিছু বুঝতে পারলেন কি? একেবারে কিছুই যে বুঝতে পারিনি তা বললে সত্যের অপলাপি করা হবে স্যার শ্রীনাথ। সব দেখে শুনে এটুকুই শুধু বুঝতে পেরেছি, কেমন করে কিভাবে ঠাকুরঘর হতে মূর্তিটি চুরি গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এই কথাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে চুরি করেছে? না, তাই যদি বুঝতে পেরে থাকবো তাহলে এতক্ষণে তো মূর্তিটাকে তার কাছ হতে উদ্ধার করবারও একটা চেষ্টা করতে পারতাম। আপনি যে চোরকে ধরতে পারবেন সে আশা আমার আছে মিস্টার রায়। সেই জন্যই চৌধুরীকে বলেছিলাম আপনার উপরে তদন্তের ভার দিতে। যতটুকু সূত্র আমি পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যায় চোর শিকারী বিড়ালের মতো অত্যন্ত ক্ষিপ্র অথচ লঘু পদ সঞ্চারী, এবং সে আগে হতেই খুব ভালোভাবেই জানত মূর্তিটি কোথায় কিভাবে আছে, সব কথা। এবাড়ির অনেক কিছুই তার নখদর্পণে। শুধু তাই নয়, এটাও তার ভালো করেই জানা ছিল যে কখন কত রাত্রে ঠাকুর ঘরের দরজা তালাবন্ধ হয়, ঠাকুর ঘরে কার কার প্রবেশাধিকার আছে, এবং কখন ঠাকুর ঘরে গেলে অন্যের অলক্ষ্যে সেখানে প্রবেশ করা সহজ হবে। শিবশঙ্কর উত্তেজিত হয়ে ওঠেন। তবে কি আপনি বলতে চান মিস্টার রায়, চোর ঠাকুর ঘরে ঢুকে মূর্তি চুরি করে নিয়ে গেছে? ঠাকুর ঘরে ঢুকে মূর্তি চুরি করেছে কি না জানি না, তবে চোর যে চুরির রাত্রে ঠাকুর ঘরে ঢুকেছিল কোনো কারণে, সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। হাউ ইজ দ্যাট? এ যে একেবারে অ্যাবসার্ড। স্যার শ্রীনাথ বলে উঠলেন, 4 তলার উপরে অন্যের অলক্ষ্যে কেমন করে সে পূজা ঘরে ঢুকতে পারে? এ কি ভোজবাজি? চোর সেটা একটা মস্ত বড় রিস্ক নিয়েছিল, তাতে সন্দেহমাত্র নেই। কিন্তু আপনারা একটু আগের আমার বলা কথা কয়টা ভুলে যাচ্ছেন। আগেই বলেছি এ বাড়িতে সে অপরিচিত নয়। এ বাড়ি নিশ্চয়ই তার নখদর্পণে, না হলেও খুব ভালোভাবেই পরিচিত। দ্বিতীয়ত, ঠাকুর ঘরের সব কিছুই সে জানত, এবং ওই সময় কে বা কারা ঠাকুর ঘরে সাধারণত থাকে বা না থাকে তাও তার অজানা ছিল না। সবচাইতে বড় কথা, লোকটা অসাধারণ ক্ষিপ্র ও লঘু পদ সঞ্চারী। 2 দিন পরে বিকালের ট্রেনে শিবশঙ্করের ভাগ্নে সত্যেনবাবু কলকাতা হতে এলেন। বিশেষ একটা কাজে শিবশঙ্কর 3-4 আগে
তাকে কলকাতায় পাঠিয়েছিলেন। ঘরের মধ্যে বসে কিরিটি ও শিবশঙ্কর কথাবার্তা বলছিলেন। স্যার শ্রীনাথও ব্যবসা সংক্রান্ত কথাবার্তা সব ঠিক করে গতকাল বিকেলের ট্রেনে কলকাতায় চলে গেছেন। কিরিটি বলছিল, আপনি কি কাউকে এই চুরির ব্যাপারে সন্দেহ করেন মিস্টার চৌধুরী? শিবশঙ্কর বললেন, আপনার কথাটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না কিরিটিবাবু। সেদিন ঠিক ওইটাই আপনাকে আমি কথাবার্তার মধ্যে হিন্টস দিয়েছিলাম মিস্টার চৌধুরী। মানে যে মূর্তিটা চুরি করেছে এবারই সব কিছুই, এমনকি ঠাকুর ঘরের সব ডিটেলস পর্যন্ত সে জানে। হি হ্যাড আ ডিস্টিংক্ট পিকচার ইন হিজ মাইন্ড। শিবশঙ্কর এতক্ষণে ধরতে পারলেন কিরিটির কথার ধারাটা কোন দিকে চলেছে। কিছুক্ষণ তিনি গুম হয়ে বসে রইলেন। তারপর মৃদু গম্ভীর স্বরে বললেন, বুঝতে পেরেছি মিস্টার রায়, আপনি কি জিজ্ঞাসা করছেন, কিন্তু দেখুন মিস্টার চৌধুরী, এই ধরনের বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি যে দিক দিয়ে আমরা স্বপ্নেও আঘাত আসবার কথা ভাবতে পারি না, সেই দিক হতেই অতর্কিতে আঘাত এসেছে। লোভের মতো শত্রু মানুষের আর দ্বিতীয় নেই। লোভের বশবর্তী হয়ে মানুষ হিতাহিত, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সব ভুলে যায়। সে রাত্রে বাড়িতে থাকবার মধ্যে ছিলাম আমি, আমার মা, আমার ছোট ছেলে দ্বিজশঙ্কর, আমাদের ম্যানেজার ও সেক্রেটারি শ্রীকণ্ঠবাবু, সেরেস্তার অমিয়বাবু ও জীবনবাবু চাকর বাকরেরা। সত্যেন আজ এসেছে সেও ছিল না। একটা অনির্দিষ্ট সন্দেহকে মনে মনে পোষণ করে এড়িয়ে যাওয়াটা কোনো মতে বুদ্ধিমানের কাজ নয় মিস্টার চৌধুরী। চাকর বাকরের কথা ছেড়ে দিন, এ ব্যাপারে আমি তাদের এতটুকুও সন্দেহ করি না মিস্টার চৌধুরী। কেননা চোর যেই হোক, চুরির ব্যাপারে যে বুদ্ধি ও চাতুর্যের পরিচয় সে দিয়েছে, অশিক্ষিত চাকর বাকরের মাথায় তা খেলতে পারে না। তাদের বাদ দিলে থাকে আপনি স্বয়ং, আপনার মা, ম্যানেজার ও সেক্রেটারি শ্রীকণ্ঠবাবু, অমিয় ও জীবনবাবু এবং আপনার ছেলে দ্বিজশঙ্কর। এদের মধ্যে আপনাকে, আপনার মাকে ও দ্বিজশঙ্করকে অনায়াসেই এক্সক্লুড করা যায়। বাকি যারা থাকেন তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয়? শ্রীকণ্ঠবাবুকে? কথাটা কিরিটি শেষ করলে না। মিস্টার চৌধুরীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। শ্রীকণ্ঠবাবু আজ 3 বৎসর আমার সঙ্গে কাজ করছেন। যেমন কর্মঠ তেমনি বিশ্বাসী। গরিবের ছেলে, উচ্চশিক্ষার প্রবল বাসনা থাকা সত্ত্বেও অর্থের অভাবে বেচারিকে চাকরি নিতে হয়েছে। তার সব কাজই যেন চুলচেরা ও আপ টু দ্য মার্ক। তাকে আমি বিশ্বাস করি মিস্টার রায়। হি ইজ বিয়ন্ড অল সাসপিশন। অমিয় ও জীবনবাবু? তারা বাইরের বাড়িতেই থাকেন সর্বদা, কখনো আজ পর্যন্ত অন্দরে প্রবেশ করেননি। তাদের পক্ষে এ বাড়ির সব কিছু জানা একেবারেই সম্ভব নয়। তাছাড়া দুজনেরই আমার মতো বয়স ও এ বাড়িতে প্রায় 30 বছরের ওপর চাকরি করছেন। এমন সময় সত্যেন এসে ঘরে প্রবেশ করলেন। মামা। কে সতু? এসো। এটি আমার ভাগ্নে সত্যেন, কিরিটিবাবু। আর সতু, ইনি আমার বন্ধু কিরিটি রায়। উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানান। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সত্যেনকে দেখছেন। বয়স 25-26-এর বেশি নয়। দোহারা চেহারা হলেও দেহে বেশ শক্তি রাখে বলেই মনে হয়। এককালে সত্যেন
রীতিমতো ব্যায়ামাদি করতেন। প্যারালাল বার, রিং, ট্র্যাপিজ প্রভৃতিতে বেশ সুদক্ষ ছিলেন। সন্ধ্যের গাড়িতেই এলে বুঝি? তোমার না সকাল 8টার গাড়িতে আসবার কথা ছিল? হ্যাঁ, সকাল 8টায় যে গাড়িটা, তাতেই আসবো ভেবেছিলাম, কিন্তু আজ 7 দিন হলো সে ট্রেনটা তুলে দিয়েছে। মানে যে গাড়িটা হাওড়া থেকে রাত্রি 10টায় ছেড়ে এখানে ভোর 8টায় এসে পৌঁছতো, তাই সকালের ট্রেনে আসতে হলো। কিরিটি সত্যেনের কথায় যেন সহসা উদ্গ্রীব হয়ে ওঠেন। কিন্তু কাল সকালে আমি স্টেশনের দিকে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম 8টা 10 মিনিটে একটা ট্রেন এলো। ওটা তো ডাইরেক্ট কলকাতা হতে আসে না, ওটা আসানসোল জাংশন থেকে রাত্রি 3টেই ছাড়ে, ব্রাঞ্চ লাইনের ট্রেন। ওর সঙ্গে কলকাতার কোনো ট্রেনের যোগাযোগ নেই। ও, আপনার কাছে টাইম টেবিল আছে মিস্টার চৌধুরী? আছে, কেন বলুন তো? আমার একটু দরকার আছে, কিরিটি মৃদু স্বরে জবাব দেয়। আমি গতকাল আসবার সময় একটা নূতন টাইম টেবিল কিনে এনেছি, এনে দিচ্ছি। সত্যেন ঘর হতে বেরিয়ে গেলেন টাইম টেবিল আনতে। রাত্রে অনেকক্ষণ পর্যন্ত টাইম টেবিলটা নিয়ে কিরিটি কী সব দেখলে ও কাগজে লিখলে। পরের দিন খুব ভোরে বাইরের বাড়িতে, যেখানে সরকার, দারোয়ান ও অন্যান্য চাকররা থাকে, সেই দিকের ঘরে গিয়ে ঢুকল এবং দুপুরের দিকে বিশেষ জরুরি কাজ আছে বলে দিন দুয়েকের জন্য সে কলকাতায় চলে গেল। কলকাতা থেকে কিন্তু কিরিটি আর ফিরে এলো না। চতুর্থ দিন সকালে শিবশঙ্কর কিরিটির একখানা তার পেলেন। তারের বাংলা অনুবাদ করলে এই দাঁড়ায়, আপনার মূর্তিটি যদি উদ্ধার করতে চান তবে টেলিগ্রাম পাওয়া মাত্রই কলকাতায় রওনা হয়ে আসবেন। আজ বুধবার, শুক্রবারের মধ্যে পৌঁছানো চাই, কিরিটি। শিবশঙ্কর টেলিগ্রামখানা পড়ে একেবারে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলেন। যেতে হলে আজই যেতে হয়, ভাববারও আর সময় নেই। যা হোক, আর বিলম্ব না করে সেই দিনই বিকেলের গাড়িতে তিনি কলকাতায় রওনা হলেন এবং কিরিটিকে তার করে দিলেন সে সংবাদ দিয়ে। পরদিন ভোরে স্টেশনে কিরিটি স্বয়ং অপেক্ষা করছিল। ফার্স্ট ক্লাস কামরা হতে শিবশঙ্কর নেমেই সামনে প্ল্যাটফর্মের উপরে এত সকালে কিরিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সবিস্ময়ে বললেন, এই যে মিস্টার রায়, তারপর কি ব্যাপার? আপনার মূর্তিটির সন্ধান মিলেছে মিস্টার চৌধুরী। হ্যাঁ, সত্যি? কোথায়? শিবশঙ্কর উদ্গ্রীব হয়ে ওঠেন। ব্যস্ত হবেন না, সন্ধান যখন করেছি মূর্তি আমরা ফিরে পাবই। কিন্তু সন্ধানে যদি পেয়ে থাকেন তবে দেরি করে আর লাভ কি? উপায় নেই, আগামীকাল সকাল 7টা পর্যন্ত আমাদের দেরি করতেই হবে। কাল সকাল 8টার মধ্যেই আপনি আপনার হারানো মূর্তি ফিরে পাবেন, শুধু কয়েকটা ঘন্টা মাত্র। কিন্তু ব্যস্ত হবেন না মিস্টার চৌধুরী, কিরিটি রায়ের চোখে সে আর ধুলো দিতে পারবে না। I got him. He is now completely under my clutches. সে তা জানে না, তাই সে নিশ্চিন্তই আছে এবং সকাল 8টা পর্যন্ত থাকবেও। সকাল তখন 6টা হবে। কলকাতা শহর সবে ঘুম ভেঙে উঠেছে। রাস্তায় রাস্তায় তখনও হোস পাইপে জল দিচ্ছে। কিরিটির গাড়িতে করেই কিরিটি ও শিবশঙ্কর আউটরাম ঘাটে এসে গাড়ি হতে নামল। এ কি, এখানে কেন এলেন মিস্টার রায়? কিরিটি মৃদু হেসে বললে, আপনার গৃহদেবতা যে বর্মার পথে রওনা হচ্ছেন, ওই যে
নবদুর্গা জাহাজটি দেখছেন যেটিতে যাত্রীরা উঠছে, ওতেই চেপে দেবতা চললেন বর্মায়। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, চলুন, আর দেরি নয়। জল পুলিশের ইন্সপেক্টর শান্তিবাবু যেটিতে ওদের জন্যই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিরিটিকে দেখে হাত তুলে শান্তিবাবু নমস্কার জানালেন। তারপর কি সংবাদ? শান্তিবাবু বললেন, এখনও আসেননি, এখানেই অপেক্ষা করবেন নাকি? না, চলুন জাহাজের কেবিনে গিয়ে একেবারে অপেক্ষা করা যাক। উই মাস্ট গিভ হিম আ সারপ্রাইজ ভিজিট, হি উইল বি শকড। বেশ, চলুন। সকলে জাহাজের সিঁড়ি বেয়ে উঠে গেলেন জাহাজে। অসংখ্য যাত্রীর কোলাহলে স্থানটি তখন মুখরিত। কেবিনের মধ্যে 3 জন অপেক্ষা করতে লাগলেন। জাহাজ ছাড়বে বেলা 8:30টায়, কেননা এই সময়ই নাকি জোয়ার আসবে। প্রায় 7:30টার সময় হঠাৎ কেবিনের দরজাটি খুলে গেল এবং কুলির মাথায় একটা হোলডোল, একটা সুটকেস নিয়ে কেবিনে প্রবেশ করলেন স্বয়ং স্যার শ্রীনাথ সরকার। শিবশঙ্কর হঠাৎ বিস্ময়ে দাঁড়িয়ে উঠে প্রশ্ন করলেন, স্যার শ্রীনাথ, আপনি? বাকিটা তার কণ্ঠেই আটকে গেল। কিরিটিও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মৃদু হেসে সেও বললে, গুড মর্নিং স্যার শ্রীনাথ সরকার। স্যার শ্রীনাথের মুখখানা সহসা যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। তিনি কোনো মতে একটা ঢোক গিলে একবার কিরিটির মুখের দিকে, আবার শিবশঙ্করের মুখের দিকে তাকাতে লাগলেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে কী সব বলতে উদ্ধত হলেন। কিরিটি বাধা দিল, স্যার শ্রীনাথ, আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এত বড় ভুল করলেন না? কিন্তু পাশার ঘুঁটি এখন আপনার হাতের বাইরে চলে গেছে। ইয়োর গেম ইজ আপ। স্যার শ্রীনাথ ততক্ষণে নিজের হতচকিত ভাবটা অনেকটা সামলে নিয়েছেন। শিবশঙ্করের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এসব কি মিস্টার চৌধুরী? এসবের অর্থ কি? শিবশঙ্কর এর কি জবাব দেবেন? তিনি নিজেও তখনও ব্যাপারটা কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না, কেননা কিরিটি কিছুই তাঁর কাছে ভাঙেনি। ভেবেছিলেন মূর্তিটি নিয়ে বর্মায় গিয়ে একটা ব্যবস্থা করে আসবেন স্যার শ্রীনাথ, এবং সেই টাকায় আবার আপনার ভরাডুবি ব্যবসাটাকে টেনে তুলবেন ডাঙায়। কথায় আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। কিন্তু এক্ষেত্রে হলো স্যার শ্রীনাথ প্রপোজেস, কিরিটি ডিসপোজেস। তবে হ্যাঁ, এ কথা স্বীকার করব, শিবশঙ্করবাবুর সঙ্গে আপনার বন্ধুত্বের যদি সত্যিই কোনো কিছু থেকে থাকে, সেটার পরিচয় দিয়েছেন ইচ্ছায় বা অনিচ্ছায় হোক। এ ব্যাপারে আমাকে তদন্তে নিযুক্ত করবার জন্য মিস্টার চৌধুরীকে পরামর্শ দিয়ে। শিবশঙ্করবাবু নিশ্চয়ই চিরদিন আপনাকে তার জন্য আন্তরিক ধন্যবাদ দেবেন। এখন ভালোই ভালোই মূর্তিটি বের করে দিন। তারপর আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া না দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বন্ধু শিবশঙ্কর বাবুর বন্ধুত্বের উপরে। আপনি আপনার কাজ করেছেন, এবারে তাঁর কাজ তিনি করবেন। মাই ডিউটি ফিনিশেস হিয়ার। শিবশঙ্কর বললেন ফেরবার পথে, সত্যি মিস্টার রায়, এখন বুঝতে পারছি আপনার কথাটা কত বড় সত্যি। মানুষ লোভে পড়ে কি না করে। না হলে স্যার শ্রীনাথের মতো বন্ধু লোক যে এত বড় হীন কাজ একটা করতে পারবেন, এ যেন আমার স্বপ্নেরও অতীত ছিল। শান্তিবাবুও সঙ্গেই ছিলেন। তিনি বললেন, ওকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়াই উচিত ছিল মিস্টার চৌধুরী। না না, ধরা পড়বার লজ্জাই ওর পক্ষে মর্মান্তিক। আমার হারানো দেবতা আমি ফিরে পেয়েছি। চলতে চলতে সস্নেহে একবার মূর্তিটির দিকে তাকিয়ে বললেন,
কত বড় অভাবে ও লজ্জার তাড়নায় পড়ে যে স্যার শ্রীনাথের মতো একজন লোককে এ জঘন্য কাজ করতে হয়েছিল সে কেবল এক আমিই জানি। এত বড় একটা লোককে আর অপমান করতে আমার মন চাইলে না। কিন্তু দুষ্টের দমন হওয়াই উচিত মিস্টার চৌধুরী, শান্তিবাবু বললেন। মানি সে কথা, কিন্তু স্যার শ্রীনাথকে কিছুতেই সে পর্যায়ে ফেলতে পারলাম না। ধরা পড়বার পর তার মুখের যে চেহারা হয়েছিল, ফাঁসির আদেশ শোনবার পরও বোধ হয় লোকের সেরকম মুখের চেহারা হয় না। ওই দিন সন্ধ্যায় শিবশঙ্করের কলকাতা ভবনে শিবশঙ্কর ও কিরিটি, ঘরে আর কেউ নেই। এখনও বুঝে উঠতে পারছি না মিস্টার রায় কেমন করে এ অসাধ্য সাধন করলেন। শিবশঙ্কর প্রশ্ন করলেন। কিরিটি বললে, আপনাকে আমি আগেই বলেছিলাম মূর্তিটা কিভাবে ঠাকুরঘর হতে চুরি গেছে তা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কে মূর্তিটা চুরি করতে পারে। একটা ব্যাপারে আমি শুরু হতেই স্থির সিদ্ধান্তে এসেছিলাম, সেটা চোর ওই বাড়ির সব কিছুর সঙ্গে, এমনকি ঠাকুরঘরের খুঁটিনাটি ও আদেশ নিয়ম সম্পর্কেও পরিচিত ছিল, এবং সেদিক হতে বিচার করতে গেলে বাড়ির লোকের উপরেই সর্বপ্রথম সন্দেহ জাগে। কিন্তু ওই রাত্রে যারা বাড়িতে উপস্থিত ছিলেন তাদের মুভমেন্ট সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে বুঝেছিলাম বাড়ির কেউ নয়, এবং তাই যদি না হয় তবে এমন কোনো লোকের হাত এর মধ্যে আছে যিনি বাইরে থেকেও এ বাড়ির সব কিছুর সঙ্গে ভালোভাবেই পরিচিত। এমন লোক কে হতে পারে? খুঁজতে গিয়ে দেখলাম একমাত্র শ্রীনাথ সরকার ছাড়া আর কোনো বাইরের লোকই আপনাদের বাড়ির সঙ্গে, বিশেষ করে ঠাকুরঘর সম্পর্কে পরিচিত নন। কিন্তু প্রথম দৃষ্টিতে তাঁকে সন্দেহ করা একেবারেই অসম্ভব। তাঁর পজিশন ও অন্যান্য সব কিছু বিচার করে দেখতে গেলে স্যার শ্রীনাথও যে আপনাদের বাড়ি সম্পর্কে সব জানতেন তাও আমার জানবার কথা নয়। কিন্তু আপনার মুখে যখন শুনলাম তিনি আপনার বিশেষ বন্ধু ও ব্যবসার সহকর্মী এবং তিনিই আপনাকে পরামর্শ দেন আমাকে ডাকতে, তখনই প্রথম তাঁর উপরে আমার একটু সন্দেহ হয়। তিনি নিজে দোষী বলেই নিজ হাতে ইনিশিয়েটিভ নিয়ে আপনাকে আমার কথা জানান, মৌখিক সহানুভূতি ও স্নেহ দেখিয়ে বন্ধুত্বের অভিনয়। দোষী জনের এ ধরনের সাইকোলজির অপরাধ তত্ত্বের নজিরের অভাব নেই। তারপর দ্বিতীয় কারণ ও ভাইটাল সূত্র আমি পেলাম আপনার ভাগ্নে সত্যেনবাবুর একটি মাত্র কথায়। কীরকম? ট্রেনের টাইমিংয়ের অদল বদলের সংবাদ পেয়ে। আপনার সঙ্গে আলোচনায় আমি জেনেছিলাম স্যার শ্রীনাথ ওই দিন সকালে 8:30টার সময় আপনাদের ওখানে পৌঁছেছিলেন। স্যার শ্রীনাথকে সন্দেহ করলেও বুঝে উঠতে পারছিলাম না স্যার শ্রীনাথের পক্ষে ঠিক আগের দিন কলকাতা হতে এসে মূর্তি চুরি করে আবার নির্দিষ্ট সময়ে কলকাতার ট্রেনে ওখানে এসে নামা কী করে সম্ভব। কিন্তু নতুন টাইম টেবিল হতেই প্রমাণ হয় 7 দিন আগে ওই ট্রেনটি বন্ধ হয়ে যায় ট্রেনের নতুন টাইমিং অনুসারে। কিন্তু আপনারা সে কথা কেউ জানতেন না বলেই আপনাদের বা ড্রাইভারের কোনো সন্দেহ উপস্থিত হয়নি কী করে স্যার শ্রীনাথ ওই সময় কলকাতা হতে এলেন। এবং ওই একটিমাত্র চরম ও মারাত্মক ভুলেই স্যার শ্রীনাথের সকল সতর্কতা ও প্ল্যান মাটি হয়ে গেল। তিনি আমার চোখে ধরা পড়ে গেলেন। ট্রেনের টাইমিংয়ের অদলবদল জানতে পেরেই আমি স্থির সিদ্ধান্তে আসি। আপনার সোফারকেও প্রশ্ন করে আমি জানতে পারি সকাল 8:30টার ট্রেনেই স্যার শ্রীনাথ এসেছিলেন। এরপর আমি কলকাতায় চলে গেলাম স্যার শ্রীনাথের ভালোভাবে খোঁজ খবর নিতে। স্যার শ্রীনাথের অ্যাটর্নি মিত্র বসুকে খুঁজে বের করতে
আমার দেরি হয়নি। তার মুখেই শুনলাম ইদানিং বছরখানেক শেয়ার মার্কেটে খেলে স্যার শ্রীনাথের অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। বাজারে প্রভূত দেনা, এবং সেখানে এ সংবাদও পাই তিনি বার্মায় চলেছেন কি এক বিশেষ কাজে। আমার সমস্ত সন্দেহের অবসান হলো। আমি জল বিভাগের পুলিশ শান্তিবাবুকে সব সংবাদ দিয়ে আপনাকে তাড় করলাম। তার পরের ব্যাপার তো সবই আপনি জানেন। কিন্তু কি করে তিনি মূর্তিটি চুরি করলেন সেটা যে এখনো আমার কাছে মিস্ট্রি হয়েই রইল। হ্যাঁ, সেই কথাই এবারে বলবো। আপনার ঠাকুরঘর দেখতে গিয়ে দুটো জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করে। একটা, ঠাকুরঘরের মধ্যে বড় বড় দুটি জলের জ্বালা ও ঠাকুরঘরের দরজার বাইরে খালি কাঠের বাক্সগুলো। দ্বিতীয়, ঠাকুরঘরের দক্ষিণ দিকের জানলার দিকে একটা দাগ। কোনো মোটা কাছি যেন সেই জানলার শিকে জড়ানো হয়েছিল। বুঝতে পারলাম কেউ অন্যের অলক্ষ্যে ঠাকুরঘরে প্রবেশ করে একটা মোটা কাছি বা ওই জাতীয় কিছু জানলা দিয়ে ভিতর হতে বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছিল। বাড়ির সেদিকে নিচে ঘন আমবাগান। রাত্রের অন্ধকারে কেউ ওই দড়ি বেয়ে উঠে জানালা পথে কিছু দিয়ে সিংহাসনের উপর হতে মূর্তিটা চুরি অনায়াসেই করতে পারে। এখন কথা হচ্ছে, তাই যদি হয় তবে নিশ্চয়ই কেউ সবার অলক্ষ্যে ঠাকুর ঘরে দড়ি ঝোলাবার জন্য প্রবেশ করেছিল। কিন্তু সেটা সম্ভব হলো কি করে? তখন আপনার মার কথায় সে সন্দেহও আমার টুটে গেল। ওই দিন রাত্রে আপনার মা ঠাকুরের শয়ন আরতির পর যখন ঠাকুর ঘরে অন্য কাজে ব্যস্ত, তখন কেউ তাঁকে মা বলে ডাকে। আপনার মা ভাবেন সে আপনিও সে কথা আপনার মার কাছে পরে শুনেছেন। নিঃসন্দেহে আপনার মা ঠাকুর ঘর হতে বের হয়ে আসেন। আপনার মার চোখের দৃষ্টি খুবই ক্ষীণ। তাই আবার রাত্রিটা ছিল অন্ধকার। আপনার মা যখন ঠাকুর ঘর হতে বের হয়ে আসেন, সেই অবসরে ক্ষিপ্র লঘু পদে চোর ঠাকুর ঘরে প্রবেশ করে জানালা পথে দড়ি ঝুলিয়ে দিয়ে চটপট জলের জ্বালাগুলোর পাশে লুকিয়ে আত্মগোপন করে। আপনার মা ডাক শুনে বাইরে গিয়ে আবার ভিতরে ফিরে আসতে একটু দেরি হওয়া স্বাভাবিক, কেননা কাউকে তিনি বাইরে না দেখতে পেয়ে নিশ্চয়ই অপেক্ষা করছিলেন। পরে আবার আপনার মা ঠাকুর ঘরে প্রবেশ করতেই সে ঠাকুর ঘর হতে সরে পড়ে। একটা কথা সকলেরই মনে হতে পারে, চোর যখন ঠাকুর ঘরে প্রবেশ করেছিলই, তখন ওই সময়ে মূর্তিটি চুরি না করে এত কারসাজি করতে গেল কেন? আমার মনে হয় তার এক্সপ্লেনেশন দুটি আছে। প্রথমত, ওই সময় সে মূর্তি চুরি করলে সব দিক দিয়ে সুবিধা হলেও আপনার মার নজরে পড়বার খুব বেশি সম্ভাবনা ছিল, এবং যদি তিনি দেখতেন মূর্তি নেই, তখন একটা শোরগোল হওয়া স্বাভাবিক। এইসব 7-5 ও পরে নির্বিঘ্নে দড়ি বেয়ে উঠে তালাবন্ধ ঘর হতে মূর্তি চুরি করতে পারলে সহজে বাইরের লোকের উপরে সন্দেহ পড়তে পারবে না ভেবেই হয়তো চোর ওই পথ নিয়েছিল। যদিও ওইভাবে চুরি করাটা একান্ত রিস্কি ছিল। আমার মনে হয় সন্ধ্যার ট্রেনে স্যার শ্রীনাথ ছদ্মবেশে ওখানে যান এবং পরে মূর্তিটা চুরি করে রাত্রি 12টায় আসানসোল ফিরে যাবার ট্রেনে উঠে বসেন। আসানসোলের আপ ও ডাউন ট্রেন দুটি মাঝের একটা স্টেশনে ভোর 5টায় মিট করে। সেইখানে ট্রেন বদল করে 8:30টার ট্রেনে স্যার শ্রীনাথ ওখানে গিয়ে পৌঁছান। উনি যখন আপনার ওখানে যান, মূর্তিটি সঙ্গেই ছিল। ট্রেনের টাইম টেবিল হতেই সব আমি জানতে পারি, এবং আসানসোল স্টেশনের কাছেই মডার্ন হোটেলে খোঁজ নিয়ে জানি স্যার শ্রীনাথ সে রাত্রে ও হোটেলেই ছিলেন। হোটেলের খাতায় তিনি
আসল নামে লিখিয়েছিলেন। অবশ্য তা না লিখলেও ক্ষতি হতো না কিছু। আপনার বাড়ির দেওয়ালেও দড়ি বা ওই জাতীয় কিছু বেয়ে উপরে উঠবার চিহ্ন এখনও আছে দেখবেন। হরসুন্দরী দেবী তাঁর হারানো গৃহদেবতা পেয়ে প্রাণ খুলে কিরিটিকে আশীর্বাদ করলেন এবং ছেলেকে 2000 টাকার একটা চেক পাঠিয়ে দিতে বললেন। কিরিটি যেদিন ডাকযোগে চেকখানি পেল সেদিন দৈনিকে বড় বড় হরফে প্রকাশিত হলো, চলন্ত বম্বে মেল হতে লাফিয়ে পড়ে বিখ্যাত ব্যবসায়ী ও লক্ষপতি স্যার শ্রীনাথ সরকার আত্মহত্যা করেছেন, মৃত্যুর কারণ রহস্যাবৃত। স্যার শ্রীনাথের মৃত্যু সংবাদ পেয়ে হরসুন্দরী দেবী বললেন, আহা, বড় ভালো লোক ছিলেন। শিবশঙ্কর কারো কাছেই স্যার শ্রীনাথের কথা ঘুণাক্ষরেও প্রকাশ করেননি এবং কিরিটি ও শান্তিবাবুকেও বারংবার অনুরোধ করেছিলেন ও কথা কারো কাছে না প্রকাশ করতে। পাপীর মাথায় এমনি করেই বুঝি অদৃশ্য হাতের শাস্তি নেমে আসে। এতক্ষণ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গল্প স্বর্ণমূর্তি।